প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌফিদুল ইসলাম। লা লিগার শিরোপার আরও কাছে বার্সেলোনা। বুন্দেসলিগায় 54 বছরের রেকর্ড ভাঙল বায়ার্ন মিউনিখ। স্বস্তির জয় লিভারপুলের। কাবরেরার ক্রোধে ক্ষতিগ্রস্ত দেশের ফুটবল। অভিযোগ জিকোর। জাতীয় দল ফিরতে মরিয়া দেশ সেরা এই গোলরক্ষক। পিএসএল মাতিয়ে দেশে ফিরলেন টাইগার ক্রিকেটাররা। এবারে মিশন নিউজিল্যান্ড। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই ফুটবল। ইউরোপের শীর্ষ লিগে জমে উঠেছে শিরোপার লড়াই। লা লিগায় রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে 9 পয়েন্ট এগিয়ে এখন বার্সেলোনা। অন্যদিকে 54 বছর পর বুন্ডেসলিগায় গোলের নতুন রেকর্ড করেছে বায়ার্ন মিউনিখ। আর প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখল লিভারপুল। ইউরোপের ফুটবলের দারুণ এক রাত, 3 লিগে 3 গল্প। লা লিগায় শিরোপার দৌড়ে আরও এগিয়ে বার্সেলোনা। বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখ লিখল নয়া ইতিহাস। আর প্রিমিয়ার লিগে লিভারপুল বাঁচিয়ে রাখল স্বপ্ন। লা লিগায় কাতালান ডার্বিতে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে স্পানিওলকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। 25 মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। ফেরান তোরেসের জোড়া গোলে এগিয়ে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে 1 গোল শোধ করলেও শেষ দিকে লামিন ইয়ামাল আর মার্কাস রাশফোর্ডের 2 গোলে নিশ্চিত হয় বড় জয়। এই গোলে 31 ম্যাচে 79 পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে 70 পয়েন্ট নিয়ে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ফলে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল কাতালানরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ফুলহ্যামকে 2-0 গোলে হারিয়েছে অলরেডরা। 36 মিনিটে তরুণ রিও এনগুমোহা গোল করে এগিয়ে দেন দলকে। আর 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। 32 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে লিভারপুল এখন টেবিলের 5-এ। শীর্ষ 5-এ থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার জন্য শক্ত অবস্থানে থাকলো তারা। আর বুন্ডেসলিগায় ইতিহাস গড়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ভেঙে দিয়েছে 1971-72 মৌসুমের 101 গোলের রেকর্ড। ম্যাচের 53 মিনিটেই লিওন গোরেস্কার পা থেকে আসে এই মৌসুমে দলের 102তম গোল, নতুন মাইল ফলক। গার্ড মুলারদের সেই ঐতিহাসিক দলকে ছাড়িয়ে নতুন উচ্চতায় এখন কেইন মুসিয়ালাদের বায়ার্ন মিউনিখ। ম্যাচের শেষ পর্যন্ত আরও 3টা গোল হয়েছে। সেন্ট পাউলি হেরেছে 5-0 গোলে। 29 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটা এখন 35তম লিগ শিরোপার আরও কাছে। তানজিম ঐশী, স্টার নিউজ। দেশের ফুটবল। কাবরেরার ক্রোধ দেশের ফুটবলকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ শেষে গণমাধ্যমে এমন কথা বলেন তিনি। জাতীয় দলে ফিরতে উন্মুখ হয়ে আছেন বেঙ্গালুরু সাফে দক্ষিণ এশিয়ার সেরা হওয়া এই গোলরক্ষক। জাতীয় দলের সেই জার্সিটা গায়ে নেই, কিন্তু তাতে ভক্তদের কাছে মোটেও কমেনি এক সময়ের দক্ষিণ এশিয়া সেরা এই গোলরক্ষকের ক্রেজ। বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেও জিকোকে রাখা হয়নি মূল দলের তালিকায়। সময়টা গড়িয়েছে বেশ, তাই তো মুখ খুললেন বাংলার বাজ পাখি। না, আমার তো খারাপ লাগে। ধরেন ন্যাশনাল টিমে বারবার স্কোয়াডে ডাকে, ফাইনালি রাখে না। তো ধরেন জিকো তো সবার, শুধু বসুন্ধরা কিনছেন না। তো সবাই চাই আমি ন্যাশনাল টিমে ব্যাক করি। সবাই আমার জন্য দোয়া করতেছে, যেভাবে সাপোর্ট করতেছে। ইনশাল্লাহ আমি তাদের জন্য হলে একদিন ন্যাশনাল টিমের গোলবারে দাঁড়াবো। তুচ্ছ বিষয়ে কাবরেরার ক্রোধ ক্ষতি করেছে জিকোর, ক্ষতি করেছে বাংলাদেশের, বলছেন একসময়ের দক্ষিণ এশিয়ার সেরা এই গোলরক্ষক। আমি একটা ম্যাচে খেলাই না, আমি মন খারাপ করছিলাম। হয়তো কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বলে নাই। এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে এটা হয়, কিন্তু এটা তো ধরে না দুজনের মধ্যে ভেদাভেদ না, এখানে যদি এটা আমরা ডিসকাস করতাম তাহলে দিন শেষে দেশের জন্য লাভবান হয়তো আমি মনে করতাম। জিকো আবারও ফিরতে চান লাল সবুজের জার্সিতে।
জিততে চান সাফের শিরোপা। ইনশাল্লাহ আমি যদি রেগুলার খেলতে পারি আমি ন্যাশনাল টিমে ব্যাক করবো একদিন ইনশাল্লাহ। অবশ্যই এটা তো আমার সবসময় কাজ করে, আমার আবার সাফ খেলতে হবে, আমার সাফে সেরা গোলকিপার হবা, এবং আমার খুব ইচ্ছা যে আমি দেশকে একটা সাফ শিরোপা উপহার দিব, খুব ইচ্ছে এটা আমার। বাংলার বাজ পাখির ডানা এখনও ভেঙে যায়নি, সে কথার প্রমাণ মিলেছে প্রিমিয়ার লিগে আরামবাগ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হবার মধ্য দিয়ে। সামনে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ, দলে আসবেন নতুন কোচ, আর সেই কোচের তালিকায় জায়গা পাবার আশা এই গোলরক্ষকের। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। জিকোর অভিযোগ, সাথে দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে যেতে চাই সহকর্মী মুশফিকুর রহমানের কাছে। তিনি আছেন ফেডারেশন পাড়া হিসেবে খ্যাত মতিঝিলে। মুশফিক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি। আপনি রয়েছেন এখন বর্তমানে মতিঝিলে। আপনি গতকালকে নিজেও মাঠে ছিলেন, জিকোর কথাগুলো শুনেছেন। হাভিয়ার কাবরেরা দীর্ঘদিন থেকে বাংলাদেশ দলটা তিনি পরিচালনা করে আসছেন, দায়িত্বে ছিলেন। জিকোর এই অভিযোগটা আসলে কতটুকু সত্যি মনে হয় আপনার কাছে? গ্রামীণ যেসব খেলাধুলা রয়েছে সেই সমস্ত খেলাধুলা পয়লা বৈশাখের দিন অর্থাৎ 14 এপ্রিল পল্টন ময়দানে, ঐতিহাসিক পল্টন ময়দানে অর্থাৎ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সেটার আয়োজন করছে ক্রীড়াঙ্গন। এবং এই আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের গ্রামীণ যে ঐতিহ্য সেটা ফুটে উঠবে এবং এই প্রজন্মের মানুষের কাছে তারা পরিচিত করতে চান এই গ্রামীণ খেলাগুলো। সে যাই হোক, যেটা জানতে চাচ্ছিলেন যে জিকো প্রসঙ্গ, আসলে জিকো, আনিসুর রহমান জিকো বাংলাদেশের ফুটবলে কিন্তু অনন্য একটা নাম। বাংলাদেশ বিশেষ করে গোলকিপার পজিশনে জিকোর তুলনা হয় এমনটা খুব কমই দেখা গেছে এখন পর্যন্ত। এবং জিকো, আপনি জানেন যে সবশেষ সাব চ্যাম্পিয়নশিপে বেঙ্গালুরু অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে কিন্তু জিকো দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই দেখা গেল কোচ হাভিয়ার কাবরেরা জিকোকে তার মূল দলে রাখছেন না, এবং দলে তাকে না রাখার যে কারণ হিসেবে যে কারণ খোঁজা হয়েছে, কারণের জায়গায় কিন্তু জিকো গতকাল উত্তর দিয়েছেন এবং তিনি বলেছেন একটি ম্যাচে তাকে না খেলানো নিয়ে জিকো একটু অভিযোগ করেছিলেন বা অভিযোগ করেছিলেন। সেই জায়গা থেকেই কিন্তু কোচ হাভিয়ার কাবরেরা তার প্রতি ক্ষুব্ধ হন এবং ক্ষিপ্ত হন এবং তারপর থেকে তার সাথে ঠিক মতো কথাও বলতেন না। জিকোর যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু কিছুটা প্রমাণ মেলে। আমরা দেখেছি যে হাভিয়ার কাবরেরা বরাবরই এমনটি করেছেন, একটু একরক্ষা টাইপের মানুষ ছিলেন। তিনি কিন্তু সবসময় নিজেরটাকে প্রাধান্য দিয়েছেন, অন্যটা বুঝতে চাননি। এমন ঘটনা শুধু ফুটবলার জিকোর সাথে সাংবাদিকদের সাথেও ঘটেছে ইতিপূর্বে। সে যাই হোক, আনিসুর রহমান জিকো এখন ফিরতে চাইছেন জাতীয় দলে এবং সেই জন্য তার পারফরমেন্স আপগ্রেড করার জন্য কিন্তু তিনি নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অনুশীলন এবং প্রতিযোগিতার মধ্যে রয়েছেন। এবং আপনি জানেন এরই মধ্যে কিন্তু গতকাল একটি ম্যাচে, প্রিমিয়ার লিগের একটি ম্যাচে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। এই সুযোগে আপনাকে আরেকটা খবর জানিয়ে দিতে চাই। সাউথ এশিয়ান যে গেমস অর্থাৎ এসএ গেমসের চ্যাম্পিয়ন, দুবার স্বর্ণজয়ী যে অ্যাথলেট রয়েছেন আমাদের ভারতের। মুশফিক, আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছিলাম যে দুদিন আগে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার। গতকাল রাতে খুব সম্ভবত তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে সবশেষ কী খবর আছে আপনার কাছে? মাবিয়া কিন্তু অভিযোগ করেছিল যে তিনি যে তার হাঁটুর ব্যথার জন্য তিনি ওষুধ খেয়েছিলেন, সেটা তিনি ফেডারেশনকে জানিয়েছিলেন। আবার ফেডারেশন থেকে বলা হচ্ছে তিনি যে ওষুধ খাচ্ছিলেন এটা তাদের জানানো হয়নি। এই বিষয়টা আসলে কোন দিকে গড়াচ্ছে, কারা সত্য বলছে? সেই কথাটাই বলতে চাইছিলাম তৌহিদ আপনাকে, যে মাবিয়ার প্রসঙ্গ, যে মাবিয়া পরপর 2টো সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেল অর্জন করেছিলেন, সেই মাবিয়ার আজকে দুর্দিন নেমে এসেছে। তিনি 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এবং এইটা সত্যি একটা দুঃখজনক এমন একজন ক্রীড়াবিদের জন্য যে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়ে যান, তার পারফরমেন্স কিন্তু একেবারে তলানিতে চলে যায়। তা মাবিয়ার বয়স 26 বছর, এই বয়সে নিষিদ্ধ হওয়াটা তার জন্য সত্যি তার ক্যারিয়ারের জন্য একটা বড় ধাক্কা। সেই জায়গায় বলতে চাই এইটি অভিযোগটা যেভাবে উঠেছে এবং যার প্রমাণ মিলেছে, যেটা বলছেন ইন্টারন্যাশনাল ভারোত্তোলন ফেডারেশন, সেটা হচ্ছে গত নভেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে তিনি 65 কেজি ওজন শ্রেণীতে খেলেছিলেন, আমি যদি ভুল না করি। সেই ওজন শ্রেণীতে খেলার পরে যেটা হয় সাধারণত গেমসের ইভেন্টের পরে প্লেয়ারদের ইউরিন এবং ব্লাড টেস্ট করা হয় এবং সেখানে তারটা করা হয়েছে এবং সেখানে পরপর 2টো টেস্টে কিন্তু পজিটিভ এসছে। তার অর্থ হচ্ছে তিনি কোনো ড্রাগস নিয়েছিলেন। কিন্তু মাবিয়া বলছেন তিনি তার ব্যথার জন্য ওষুধ নিয়েছেন এবং সেটা ফেডারেশনকে জানানো হয়েছিল এবং সেইটা নিঃসন্দেহে ফেডারেশন কতটা যোগাযোগ করতে পেরেছে ইন্টারন্যাশনাল ফেডারেশনের সাথে সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলব বিকেলে মাবিয়ার সঙ্গে।
তিনি আজকে একটু বাইরে ব্যস্ত, পারিবারিক কাজে ব্যস্ত হয়ে তার এক নিকট আত্মীয় মারা গেছেন। তিনি ফিরে আসবেন বিকাল 4টা নাগাদ এবং তারপর তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। তখন নিশ্চয়ই বিষয়গুলি আরও পরিষ্কার জানতে পারবো। মুশফিক, আপনাকে ধন্যবাদ। থাকুন তৌহিদ। সেখানে, নিশ্চয়ই বিকাল বেলা আমরা এর আপডেট পাবো এবং আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দিনাজপুরের তরুণ ফুটবলার ফাহিম চিরিরবন্দর উপজেলা থেকে উঠে এসে জয় করে নিয়েছেন কোটি বাঙালির হৃদয়। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে করেছেন নজর কাড়া পারফরমেন্স, দলকে জিতিয়েছেন শিরোপা। তার হার না মানা গল্প এখন দিনাজপুরের খুদে ফুটবলারদের জন্য অনুপ্রেরণা। দিনাজপুর থেকে মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে বাংলাদেশ। উন্মাদনা ছিল আকাশ ছোঁয়া, কারণটা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের যুবারা। পুরো দলকে ছাদ খোলা বাসে ঘুরিয়ে দেয়া হয়েছে সংবর্ধনাও। দেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুল রিয়াদ ফাহিম। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ড্রয়ের নায়ক ছিলেন তিনি, আর ফাইনালে ম্যাচের টাইব্রেকারে তৃতীয় শটে নির্ভুল গোল করে দলকে এগিয়ে নেন এই তরুণ ফুটবলার। রিয়াদের এই সাফল্যে আনন্দিত তার পরিবার ও এলাকাবাসী। দোয়া করিবেন, সবাই দোয়া করিবেন আমার নাতি জানের ও পরিবার উঠি করে দেখি পদ্মায় দেখি না গে ভালোই লাগে। অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশকে জয় এনে দেয়। ইনশাআল্লাহ আমি আমার ভাইয়ের প্রতি গর্বিত। স্থানীয় খেলোয়াড়দের বিশ্বাস, সঠিক প্রশিক্ষণ ও মানসম্পন্ন সরঞ্জাম পেলে এখান থেকে আরো অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। রিয়াদ এই মাঠ থেকে খেলছে, এই মাঠ থেকে খেলে আন্ডার-20 ইন্ডিয়ার বিপক্ষে খেলে চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের একটা গর্বের বিষয়। প্র্যাকটিসের যে সরঞ্জামগুলো এগুলো আমাদের অনেক অভাব, এগুলো যদি আরো থাকতো অথবা আরো ভালো কিছু আমি আশা করতাম ইনশাল্লাহ। সুযোগ সুবিধা বাড়ানো গেলে জেলা থেকে জাতীয় পর্যায়ে আরো দক্ষ খেলোয়াড় তৈরি হবে বলে মনে করছেন জেলা ফুটবল দলের হেড কোচ আবু হোসেন দুলাল। সরকার যদি আমাদেরকে সজাগ দৃষ্টিতে তাকায়, আমার দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে সকল খেলোয়াড়দেরকে আনে ক্যাম্পের ব্যবস্থা করা হয়, তা ইনশাল্লাহ আমার এই দিনাজপুরে আরো অনেক ভালো খেলোয়াড় বাইর হবে, যারা জাতীয় দলে এবং ঢাকার বিভিন্ন বড় বড় ক্লাবে তারা অংশগ্রহণ করতে পারবে। রিয়াদের ফুটবল যাত্রা শুরুটা ছিল একেবারে স্থানীয় মাঠ থেকে। ভালো মানের কোচিং বা আধুনিক সরঞ্জাম ছাড়াই নিজের অদম্য পরিশ্রম আর ইচ্ছা শক্তির মাধ্যমে তিনি গড়ে তুলেছেন নিজেকে। স্কুল পর্যায়ের খেলাগুলো হয়, স্কুল পর্যায়ের খেলাগুলো থেকে সবাই আর কি সবার নজরে পড়ি। তারপরে এখানে আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর, এই বড় ভাইরা খেলতেছিল। আমার ফার্স্ট ক্লাব যেটা আর কি ইসামতি জনতা পাঠাগার ক্লাব, ওইখান থেকে আমার ওঠা। ওইখান থেকে আমি বল লাথি দেওয়া শিখি। বর্তমানে ঢাকা আবাহনী ক্লাবের হয়ে খেলছেন রিয়াদ। স্বপ্ন দেখেন দেশের বাইরের ক্লাবে খেলার। এই তরুণের গল্প শুধু একটা জয়ের নয়, একটা অসম্ভবকে সম্ভব করার গল্প। ফাহিম প্রমাণ করেছেন স্বপ্ন, পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে কোনো অভাবই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। দিনাজপুরের সামগ্রিক ফুটবল নিয়ে বিস্তারিত জানতে যেতে চাই সেখানে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দিনাজপুর জেলা ফুটবল দলের হেড কোচ আবু হোসেন দুলাল। আবু হোসেন দুলাল, আপনাকে স্বাগত স্টার নিউজে। আপনি জানাচ্ছিলেন অপ্রতুল একটা অনুশীলনের ব্যবস্থা সেখানে রয়েছে, অপ্রতুল সরঞ্জাম, সব কিছু নিয়ে একটা আপনাদের অভিযোগ আমি লক্ষ্য করলাম। আসলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা ডিএফএ, তারা কি ফুটবলের উন্নয়নে কতটুকু তারা এখানে সক্রিয় রয়েছে বা তারা কতটুকু এগিয়ে এসেছে? জেলা ক্রীড়া সংস্থা যে ডিএফএ আছে, ওরা ওভাবেই আসে শুধুমাত্র খেলার সময়, এবং বিভিন্ন যখন বাফুফে থেকে যখন চিঠি আসে সেই সব খেলাধুলার জন্য, তখন তারা শুধু আগে আসে। পক্ষান্তরে আর কোনো তারা পৃষ্ঠপোষকতা আসে না। তারা বা বিভিন্ন থানা বা উপজেলায় যে ক্রীড়া সংস্থাগুলো আছে সেগুলো তো কোনো রকম খেলাধুলা হয় না, আর এটাই হচ্ছে মূল সমস্যা। আর আমাদের দিনাজপুর একটা বৃহত্তর জেলা, এই জেলায় কিন্তু অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তারা সঠিক পৃষ্ঠপোষকতা এবং নার্সিং এর অভাবে তারা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। তার মধ্যেই আমাদের সাফল্য বলতে, এর কষ্টের মাঝে সাফল্য, আমাদের এই যে কিছুদিন আগে অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপে আমাদের দিনাজপুরের চিরিবন্দর উপজেলার কৃতি সন্তান ফাহিম আব্দুল্লাহ রিয়াদ তার অংশগ্রহণ করছিল, এবং আরো বয়সভিত্তিক দলের আছে, সুজয় টপ্পু আছে, এবং আপনারা আরো জানেন যে দিনাজপুর জাতীয় দলে ছিল কিছুদিন আগে মুজিবুর রহমান জনি আছে। আসলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে আমাদের এই দিনাজপুরে, কিন্তু এখানে মাঠ নেই, মাঠের পরিবেশ নেই, এবং কোনো লিগ নেই। এই কারণেই এখানে
খেলাধুলা সঠিকভাবে হচ্ছে না। জেলা ক্রীড়া সংস্থার যে একটা উদ্যোগ থাকে সবসময় এই লিগগুলো আয়োজন করার সঙ্গে ডিএফএ কে সাথে নিয়ে তারা কাজ করে। আমরা দেখেছি অন্যান্য বিভিন্ন জায়গায় ডিএফএ জেলা ক্রীড়া সংস্থা একসাথে হয়ে লিগগুলো আয়োজন করে থাকে। তো সেইখানে জেলা ক্রীড়া সংস্থার অনেকদিন ধরেই কমিটিতে একটা ঝামেলা রয়েছে, বিভিন্ন জায়গায় কমিটিও নেই। আপনাদের ওখানে কি অবস্থা? তারা কি সক্রিয়ভাবে কাজ করতে পারছে এখন? অবশ্যই না, সক্রিয়ভাবে কোনো কাজ করছে না, কোনো লিগ নেই, দীর্ঘদিন ধরে কোনো মাঠে খেলাধুলা নেই। এখানে খেলা হয় যারা বিভিন্ন জায়গায় চূড়া হয়, কোনো লিগ হয় না, আবু হাসান আব্দুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জেলা কোচ আবু হোসেন দুলাল, যারা ছিলেন সেখানকার ফুটবলের সার্বিক অবস্থা। পিএসএল খেলে আজ সকালেই দেশে ফিরেছেন মোস্তাফিজ ইমন। নিউজিল্যান্ড সিরিজের জন্য ন্যাশনাল জি2-তে ফেরার আগে পিএসএল এ কে কেমন পারফর্ম করলেন পরিসংখ্যান ঘেটে জানাচ্ছেন তানজিম ঐশী। পিএসএল ডিউটি অফ, ন্যাশনাল ডিউটি অন। 4 দিন বাদেই ঘরের মাটিতে শুরু নিউজিল্যান্ড সিরিজ। পাকিস্তান সুপার লিগ মাতিয়ে রবিবার সকাল সকাল দেশে ফিরেছেন মোস্তাফিজ ইমন নাহিদরা। নিউজিল্যান্ড সিরিজের কারণে পারভেজ হোসেন ইমন বাদে বাকিদের এনওসি ছিল 12 এপ্রিল পর্যন্ত। তবে কাঁধের ইনজুরিতে বাকি 5 জনের সাথে ফিরেছেন ইমনও। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে মাঠে নামার আগে পিএসএলই ছিল 6 ক্রিকেটারের জন্য প্রস্তুতির বড় মঞ্চ। কে কেমন পারফর্ম করলেন চলুন জেনে নেওয়া যাক। এবারের আসরে জেনুইন ব্যাটার হিসেবে খেলতে গিয়েছিলেন তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন। দুর্ভাগ্যজনকভাবে নতুন অভিজ্ঞতা হলেও পেশোয়ার জালমিতে তামিমের অভিষেক হয়নি। আর ইনজুরিতে পড়ার আগে ইমন খেলেছেন 3 ম্যাচ। লাহোর কালান্দার্সের হয়ে প্রথম 2টায় ভালো না করতে পারলেও মুলতান সুলতানসের বিপক্ষে মাত্র 19 বলেই করেছেন 45 রান। চোটে না পড়লে হয়তো খেলতে পারতেন আরও কয়েকটা দারুণ ইনিংস। গেলবার দারুণ খেলা লেগ স্পিনার রিশাদ হোসেনের এবারের আসরটা তেমন ভালো যায়নি। রাওয়ালপিন্ডিজের হয়ে সুযোগ পেয়েছেন 4 ম্যাচে, প্রায় প্রতিটা ম্যাচেই ছিলেন খানিকটা খরুচে। ইকোনমি 11-র বেশি নিয়েছেন 2 উইকেট। তবে নিউজিল্যান্ড সিরিজেই ঘুরে দাঁড়ানোর আশা। অবশ্য 3 পেসারের দিকেই নজরটা সবচেয়ে বেশি ছিল। 3 জনই কম বেশি প্রশংসা পেয়েছেন, বিশেষ করে নাহিদ রানা। 5 ম্যাচে লাহোরের মোস্তাফিজুর রহমানের উইকেট 6টা। এখন পর্যন্ত হাইস্ট উইকেট টেকারদের মধ্যে আছেন 8 নম্বরে। অপরদিকে টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত সেরা ইকোনমি আর সর্বোচ্চ ডট দেওয়ার রেকর্ড নাহিদ রানার। 3 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। 4 ম্যাচে 2 উইকেট নেওয়া শরীফুল ইসলামও পেয়েছেন প্রশংসা। পিএসএল ডিউটি শেষে এবার ন্যাশনাল ডিউটিতে মন দেওয়ার পালা। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দ্বিতীয় ধাপে দাফিজের আবারও লাহোরে খেলার কথা রয়েছে। তানজিম ঐশী, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার নিউজের সঙ্গেই থাকুন।